আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আফগানিস্তান নিয়ে এবার নতুন খেলায় মেতে উঠেছে ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এরপরে জানিয়ে দেব বহুল আলোচিত হিজাব আইন এবার স্থগিত করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির আলোচনা রয়েছে এবার চূড়ান্ত পর্যায়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আফগানিস্তান নিয়ে এবার নতুন খেলায় মেতে উঠেছে ভ্লাদিমির পুতিন। 1 বা 2 বছর নয়, 2 দশক আফগানিস্তানে কাটিয়েছে মার্কিন বাহিনী, কিন্তু ব্যর্থতার মালা গলায় নিয়েই রীতিমতো পালিয়ে আসতে হয়েছে আফগানিস্তান থেকে। তালেবানরা যখন অভিযান শুরু করে তখন মার্কিন অস্ত্র ও প্রশিক্ষণ পাওয়া আফগান বাহিনী প্রতিরোধ গড়ে তোলেনি, উল্টো বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করে। মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া 3 বছর পেরিয়েছে, এখনও বিশ্বের কোনো দেশই তালেবানি শাসকদের স্বীকৃতি দেয়নি। যদিও চীন ও রাশিয়ার মতো বড় বড় দেশ তালেবানের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করেছেন, তবে এবার আফগানিস্তানের মাস্টার স্ট্রোক দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোভিয়েত ইউনিয়নকে টক্কর দিতে আফগানিস্তানে তালেবান তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। পাহাড়ি অঞ্চল ঘেরা রুশ বাহিনী তালেবানের কাছে পরাজিত হয়ে আফগানিস্তান থেকে প্রাণ নিয়ে পালায়, কিন্তু মার্কিন মদদে গড়ে ওঠা তালেবান একসময় তাদের অস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে তাক করে। তখন তালেবানদের নিশ্চিহ্নের মিশন শুরু করে যুক্তরাষ্ট্র। সেই মিশনে 20 বছর কাটিয়ে দেয় ওয়াশিংটন। এতে আফগানিস্তানে যেমন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে, তেমনি খরচ হয়েছে কোটি কোটি ডলার। শেষ পর্যন্ত অনর্থক প্রাণহানি আরও ব্যয় কমাতে 2021 সালের আগস্টে আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। যদিও তার কয়েক মাস আগে থেকে তালেবানরা দুর্বার গতিতে কাবুলের দিকে এগিয়ে আসতে থাকে। আফগান বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়, তবে ক্ষমতা গ্রহণের পর থেকে 3 বছরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তানের অর্থনীতি। নানা পদক্ষেপ নিয়ে কাবুল কুড়িয়েছে প্রশংসা। এবার আফগানিস্তানের নতুন খেলায় মেতে উঠেছে ভ্লাদিমির পুতিন। তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন তিনি। রাশিয়া পার্লামেন্টের এক আইনে পাশ করা হয়েছে। ওই আইনে বলে, মস্কো ঘোষিত সন্ত্রাসী সংগঠনের উপর থাকা নিষেধাজ্ঞা বাতিল করা সম্ভব হবে। এতে করে তালেবান ও সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ সহজ হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর থেকেই দেশটির উপর নজরদারি পড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এদিকে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি করছে ইউক্রেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ায় অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। আজ 3 দিনের লড়াইয়ে ওই সৈন্যদের হত্যার দাবি করেছে বিশেষ ওই বাহিনী। এছাড়া এই লড়াইয়ে আহত হয়েছে আরও অন্তত 47 জন সৈন্য। ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এনপিডি ড্রোন ব্যবহার করছে যুদ্ধক্ষেত্রে এবং সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছেন। কুরস্কে যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সৈন্য এবং সামরিক সরঞ্জামকে নিশানা করায় এফপিডি ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছে, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের ওব্লাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ায় 10,000 সৈন্য মোতায়েন করছে রাশিয়া। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, কুরস্কে উত্তর কোরিয়ার সৈন্যদের লক্ষ্য করে চালানো হামলা এবং সৈন্যদের হত্যার ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবি বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। কিয়েভ বলেছে, গত নভেম্বরের শুরুতে কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সৈন্যদের মোতায়েনের তথ্য পায় ইউক্রেন। এরপর থেকে কোরীয় সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনী সীমিত লড়াই চলছে। পরে ওই সৈন্যদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযানে শুরু করে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HRWA বলেছে, গত 13 থেকে 14 ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ার 30 সৈন্য হতাহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সৈন্যদের হতাহতের ঘটনা রাশিয়া আড়াল করার চেষ্টা করেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই কারণেই উত্তর কোরীয় সৈন্য এবং সামরিক যানবাহনের ক্ষয়ক্ষতি
পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে সোমবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার কুরস্ক ওব্লাস্টে উত্তর কোরিয়ার সৈন্যদের রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছেন। এই যুদ্ধে প্রথমবারের মতো উত্তর কোরীয় সৈন্যরা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। গত অক্টোবরের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে রাশিয়ার 10,000 সৈন্য পাঠানোর অভিযোগ করেন। ওই সময় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা উত্তর কোরীয় সৈন্যদের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য ডিসেম্বরের মধ্যে মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন। এদিকে বহুল আলোচিত হিজাব আইন স্থগিত করল ইরান। ইরান হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এই আইনটি শুক্রবার থেকেই কার্যকর করা হয়েছিল। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতে, বাহু এবং পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল, জানিয়ে দেশটির অধিকার কর্মীরা তীব্র সমালোচনা করেছিলেন। নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরেই ইরানের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। একে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিল। এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে কেউ যদি নিয়ম কানুনকে উপহাস করে তাহলে তাকে জরিমানা দিতে হবে এবং 15 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো এই আইন নিয়ে তাদের শঙ্কার কথা বলে আসছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ইরানের কর্তৃপক্ষ দমন-পীড়নের দম বন্ধ করা প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করতে চাইছে। জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তখনকার সময় প্রার্থী পেজেশকিয়ান প্রকাশ্যেই হিজাব ইস্যুতে ইরানের নারীদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয় তার সমালোচনা করেছিলেন। তিনি কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার অঙ্গীকারও করেছেন। বহু ইরানি নাগরিকের প্রত্যাশাও তাই, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সরকারের কঠোর নিয়ন্ত্রণে হতাশ। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা রয়েছে এবার চূড়ান্ত পর্যায়ে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থার পর নতুন করে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন এই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফিলিস্তিনের এক শীর্ষ আলোচক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, এই আলোচনায় এখন নীতি নির্ধারণী চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতার মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। সেখানে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে। ফিলিস্তিনের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি এই পর্যায়ে পরিকল্পনা উপস্থাপন করছেন। প্রথম ধাপে 45 দিনের জিম্মি, বেসামরিক নাগরিক এবং নারী সেনাদের মুক্তি দেওয়া হবে, যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি বাহিনী গাজা শহরের কেন্দ্র, উপকূলীয় সড়ক এবং মিশরের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে আসবে। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুরো প্রত্যাহার করে নেওয়া হবে। তৃতীয় ধাপে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। ইসরায়েলের তথ্য অনুযায়ী হামাস কর্তৃক আটক 96 ইসরায়েলি জিম্মির মধ্যে 62 জন জীবিত রয়েছেন। গাজায় যুদ্ধবিরতির এই পরিকল্পনাটি 31 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের ভিত্তিতে তৈরি বলে মনে করা হচ্ছে। তবে সব পক্ষই বলছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমাধান করা বাকি। সে সময় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আমরা কখনো এতটা কাছাকাছি পৌঁছাইনি। তবে তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, গাজার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।